একটু শুরু করি জি স্যার। নাকি? জি স্যার। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, শুধু সাদাত হোসেন তাহলে আজকে হচ্ছে অ্যাবসেন্ট থাকতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, মনে হয় ডিউটি টিউটিতে আছে স্যার। আচ্ছা। যাই হোক, তো এইখানে যেটা বলছিলাম যে আমাদের পৃথিবীর অভ্যন্তরের যে অবস্থাটা সেটা একটু ডিসকাস করতেছি, আর আপনারা এইটা একটু পড়বেন, পড়ে মিনিং না বোঝার মনে হয় কিছুই নাই, পড়লে পরে বুঝতে পারবো মিনিংটা। মেইনলি আমাদের এখানে পৃথিবীর আমরা যেখানে বসবাস করছি সেটাকে বলা হচ্ছে ক্রেস্ট। ক্রেস্টের নিচে থাকছে জি। মেন্টেল, মেন্টেলের নিচে আউটার জি। কোর, একদম সেন্টারে সেটা হচ্ছে ইনার কোর। এরপরে প্রত্যেকটার ডাইমেনশন কিন্তু দেওয়া আছে ইনার কোরের, মানে এটা কিন্তু ফিক্স না, মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ইনার কোরে বলা হচ্ছে 1290 কিলোমিটার, আউটার কোর 2200 কিলোমিটার, মেন্টালের থিকনেস 2900 কিলোমিটার। আর আমরা যে সারফেসে বসবাস করছি ক্রেস্ট, যেখানে গাছপালা, নদী, সমুদ্র, পাহাড়, পর্বত সবকিছু আছে, সেইটার স্যার এই থিকনেস বলা পেজটা হচ্ছে পাঁচ ওই থেকে দিন যে আপনি চল্লিশ ম্যাটেরিয়াল দিয়েছেন স্যার, এই পেজে কত, আছে না পাঁচ স্যার? থেকে 40 কিলোমিটার? 5 থেকে 40 কিলোমিটার। হ্যাঁ, ও এত কম? মানে এটার অত উঁচু নিচু না আর কি। হ্যাঁ, মানে শুধু ক্রেস্টটাতেই ওর কি বিভিন্ন জায়গায়, কোন জায়গায় কম কোন জায়গায় বেশি। তো এই ক্রেস্টের থিকনেসের থিকনেস ডিফারেন্স। পৃথিবীর যেই প্রান্তে বা যেই অঞ্চলে হুম ক্রেস্টের থিকনেসটা হুম। কম, সেই অঞ্চলে আগ্নেয়গিরির অম্লুত মাত্রা খুব বেশি। আর যে অঞ্চল, যেমন আমাদের বাংলাদেশ, এখানে হয়তো মানে এটা তো আমি সঠিক মাপ বলতে পারবো না, কেউই বলতে পারবে না, এটা একটা অ্যাজাম্পশন করে আর কি এই থিকনেস গুলা ধরা। বাংলাদেশে মিনিমাম 30 কিলোমিটারের কাছাকাছি হবে। হ্যাঁ, যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কোনো আগ্নেয়গিরি নাই। চিহ্ন মাত্রাও নাই। হ্যাঁ, তো মানে এটা এটা আর কি কি। কোরিং, মানে ইয়া কি এক্সরে করার মতো কোনো কায়দা নাই যে কত কিলোমিটার ডেপথ? এটা না এক্স্যাক্টলি না, সেইটা বলতে পারবো? কায়দা নাই, তবে এই যে মেজারমেন্টটা, এই মেজারমেন্টটা বহু পরীক্ষা নিরীক্ষার ফলশ্রুতিতে মানে এস্টিমেটেড এটা আর আর কি, কি একটা এস্টিমেটেড। মানে কি বলে যে একটা অ্যাজাম্পশন হিসেবে ধরে নিয়া যে এরকমই হবে। হুম, বা আরো অনেক স্যার, এখানে বুঝতে এখানে হবে। আগ্নেয়গিরি অগ্নুৎপাত বলতে তো আমরা যে পাহাড় থেকে যেটা হয় সেটা বুঝি, কিন্তু ভূকম্পের সাথে কি সম্পর্ক আগ্নেয়গিরি অগ্নুৎপাত? না না না, ভূমিকম্পের সাথে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সম্পর্ক নাই। আমি যেটা বলছি মেন্টেল, এই যে মেন্টেলটা হচ্ছে কত কিলোমিটার আছে, 29,900 কিলোমিটার, 2900 কিলোমিটার কিলোমিটার। মেন্টেল। এই মেন্টেলটাই মূলত হচ্ছে লিকুইড। এটা হচ্ছে লিকুইড, মানে একদম আগুনের মতো লিকুইড। এইটাই লাভা। এই মেন্টেলই হচ্ছে লাভাটা। যেখানে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয় সেখানে কিন্তু এই মেন্টেলের সেদ্ধ হয়ে সাবস্টেন্সটা, বেরিয়ে যায়, মেন্টেলের থিকনেস ম্যাটেরিয়ালসটা কম বের হইলে আর হয়। কি। হ্যাঁ, এই মেন্টেলের যে ম্যাটেরিয়ালস এটা বের হয়ে ক্রেস্টে চলে আসে। আর ক্রেস্টে আসার পরে কিন্তু এটা ঠান্ডা হইলে সেটা পাথরে পরিণত হয়ে যায়। এটা তো জানেন। হম, লাভা যেখানে আসে সেখানে পাথর, বা যেমন চায়নাতে অনেক জায়গা আছে যে লোহার পাহাড়, এইগুলা কিন্তু মেন্টাল থেকে কিন্তু এই লোহার পাহাড় গুলা তৈরি হয়। লোহার পাহাড় বা খুবই শক্তিশালী রক যেগুলা, সেগুলা তৈরি হয়। হ্যাঁ, তো এইখানে দেখেন আরো একটা বিষয় যে আছে যে আউটার কোরের লিকুইড ফ্রম দা মেন্টাল হ্যাজ দ্য অ্যাবিলিটি ফর ফ্লো, মানে আউটার স্যার কোরের এই পেজ যেটা, নাম্বারটা কত স্যার, এই যে পড়াচ্ছেন স্যার? না, এটা একদম প্রথম পেজ আর কি, 2 নাম্বার, পেজ নাম্বার 2। আমি প্রথম পেজটাই বের করছি, এই যে লেকচার এটা স্যার শিটের এই আপনি প্রথম পেজ। ম্যাটেরিয়াল যে দিছিলেন স্যার, এখানে আছে না এটা? হ্যাঁ, এটা লেকচার শিট, 2 নাম্বার লেকচার শিট আর কি। এই সাবজেক্টের একটাই লেকচার শিট পাঠাইছি। হ্যাঁ, এই একটাই লেকচার শিট ও, দিয়েছি, এর মধ্যে আর কি সব ইয়ে করবো। তো এইখানে দেখেন যে আমাদের যে কোর, আচ্ছা আপনারা এটা জানেন সূর্যের টেম্পারেচার কত ডিগ্রি, এটা কি জানেন আপনারা? কি না? সূর্যের টেম্পারেচার, কত হবে? মানে সূর্যের কাছাকাছি যদি কেউ যায় বা যেতে পারে সে কত তাপমাত্রা অনুভব করবে? সে কিন্তু 10,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভব করবে। হুম, 10,000? 10,000 ডিগ্রি সেলসিয়াস। হুম, ও। হুম, হুম। হুম। আর আমাদের যে পৃথিবীর পৃষ্ঠে দেখেন যেটা বলছে এট দ্য কোর, মানে কোর দ্য টেম্পারেচার ইজ এস্টিমেটেড টু বি 2500 ডিগ্রি সেলসিয়াস, মানে কোরের টেম্পারেচারটা 2500 ডিগ্রি সেলসিয়াস। এটা মানে এস্টিমেট করা গেছে, এটা কিন্তু অ্যাকচুয়াল না। কোর বলতে ইনার কোর আউটার কোর দুইটাই আছে। ইনার কোরেরটা কিন্তু এখানে বলি নাই, মোটামুটি আউটার কোরের কথাটাই বলা হয়েছে 2500 ডিগ্রি সেলসিয়াস। এবং এইখানে প্রেসার যেটা সেটা হচ্ছে 4 মিলিয়ন অ্যাটমসফিয়ারিক প্রেসার। 4 মিলিয়ন মানে
40 লক্ষ অ্যাটমসফিয়ারিক প্রেসার। হুম 4 মিলিয়ন মানে হচ্ছে কত? আহ, হ্যাঁ ঠিক আছে, 40 লক্ষ। 40 লক্ষ অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে এখানে এত প্রেসার আছে। এবং ডেনসিটি 13.5 গ্রাম/সিসি। তার মানে 13.5, আমরা পারদের ডেনসিটি কত জানি? পারদ মার্কারি জানেন নাকি কেউ? যাও, পারদের ডেনসিটি 13.6। হ্যাঁ মানে স্পেসিফিক গ্রাভিটি এবং ডেনসিটি, ডেনসিটি যদি গ্রাম/সিসি বলি, স্পেসিফিক গ্রাভিটি সেম। মানে পানির তুলনায় এত গুণ ভারী। হ্যাঁ 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানির তুলনায় ওই বস্তুটা এত গুণ ভারী। তাহলে 13.5, দিস ইজ দ্য কন্টেস্ট অফ 25 ডিগ্রি সেলসিয়াস, 1 atmospheric and 1.5 গ্রাম/সিসি ফর দ্য সার্ফেস অফ দ্য আর্থ। আর আমাদের এই যে আমরা ক্রেস্টে যেটা আছি, ক্রেস্টের ক্ষেত্রে মানে আমরা আর্থ সার্ফেসে টেম্পারেচার বলছে কন্টেন্ট তো 25 ডিগ্রি সেলসিয়াস, মানে এটা 25 ডিগ্রি সেলসিয়াসের মতো। তো এখন তো আর্থ সার্ফেস তো 25 ডিগ্রি না, কম বেশি আছে। দেখা যাচ্ছে কোনো জায়গায় মাইনাসও থাকে, শীতের সময় মাইনাস, আবার যেখানে সব থেকে হাই টেম্পারেচার ওঠে দেখা যাচ্ছে 100 ডিগ্রিরও কোনায় পার হয়ে যায়, নাকি এমন আছে? আমেরিকা, 50 আমেরিকার মনে হয় কোনো একটা অঞ্চলে 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার আছে। হুম, তো 0 থেকে 100 ডিগ্রির মতো হয় আর কি, যে তো সার্ফেসের সেখানে তো তাপমাত্রা। বাস করা তো অনুপযোগী। আর এটা হলো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার না, বাস করার অনুপযোগী বলতে ওখানে আছে, তারা তো সেই রকম প্রোটেকশন নেই, সব সময় আহ, এয়ার কন্ডিশনের মধ্যেই থাকতে হবে তাদের। হুম, হুম, বা যাই হোক সে ধরনের হ্যাঁ ব্যবস্থা হয়তো আছে, মানুষের চলাচলের জন্য জি পোশাক আশাকের ব্যবস্থা বা সবকিছুর ব্যবস্থা সেরকম আছে। হুম তাহলে এইটা হচ্ছে আমাদের মোটামুটি পৃথিবীর ভিতরের যে অবস্থানটা। ইনসাইড ইনসাইড দ্য আর্থ। হ্যাঁ এরপরে এইখানে কিছু যে বলা হয়েছে আর্থ সার্ফেস বলেছে টেকটোনিক প্লেট। তো এই টেকটোনিক প্লেটটাই মূলত হচ্ছে আর্থ কুইকের বা সিসমিক ভূমিকম্প যে হবে বা ভূমিকম্প হতে গেলে যে কয়েকটা প্লেট লাগে, সেই প্লেট গুলার কথা এখানে কিন্তু বলা আছে, যে ইউরেশিয়া প্লেট, ওখানে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, তারপর হচ্ছে প্যাসিফিক প্লেট, স্পিকার মনে হয় ওপেন করা নর্থ মিউট আমেরিকান করে রাখলে প্লেট, ভালো হয় সাউথ ক্যাপ্টেন। আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট। এখানে মেন কয়েকটা প্লেটের কথা বলা হয়েছে। আর্থকুইকটা মূলত হয় এই প্লেট গুলা, এটা কিন্তু প্রতিনিয়তই একটা আরেকটার দিকে মুভ হয়। তো এই মুভটা চলো। হয় দেখা যাচ্ছে যে বছরে কয়েক মিলিমিটার, এক বছরে এটার মুভমেন্ট আসে খুবই সামান্য কয়েক মিলিমিটার। তো এরকম হতে হতে দেখা যাচ্ছে 2 4 5 বছর পরে যদি এখানে 10 মিলি বা 15 মিলি এক প্লেট আর একটা প্লেটের উপরে উঠে যায়, তখনই বড় ধরনের একটা আর্থকুইকের সৃষ্টি হয়। এবং এই হুম আর্থকুইকটা আসে এই যে প্লেটের যে সীমানাটা, এই সীমানা থেকে কিন্তু আর্থকুইকের উৎপত্তি হয়। প্লেটের সীমানা থেকেই কিন্তু আর্থকুইকের উৎপত্তিটা হয়। তো আমাদের বাংলাদেশের উপরে কিন্তু কোনো আর্থকুইকের প্লেট যায় নাই, ভারত দিয়ে গেছে নেপালের মধ্য দিয়ে। আমাদের যে ইউরেশিয়া, হুম, ইউরেশিয়া প্লেট একটা আছে, মানে ইউরোপ মহাদেশের যে এশিয়া মহাদেশের এইদিকে আছে, সেটা হচ্ছে ভারত, নেপাল এই দিক দিয়ে গেছে। তো এখানে তো পুরা ম্যাপটা নাই, যার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তি কিন্তু খুব একটা নাই। হুম, তো যাক, এইখানে আলহামদুলিল্লাহ। ভাই এটা ভাগ্য এরপরে ভালো, নাহলে ঢাকা শহর স্যার যে বাড়ি হইতেছে, না ভূমিকম্প যদি তবে হইতো জাপানের না, মতো, তার তাহলে মধ্যে অবস্থা খারাপ হয়ে যেত। ভূমিকম্পর ইপিসেন্টার যেখানেই হোক না কেন, সেখান থেকে ভূমিকম্পের ইন্টেন্সিটিটা কিন্তু বহুদূর ব্যাপিয়া, মানে 1000 কিলোমিটার পর্যন্ত কিন্তু ইন্টেন্সিটির তীব্রতাটা অনেকটা থেকে যায়। এখন ভূমিকম্প কিভাবে হয় সেই বিষয়ে কিন্তু এখানে অনেকগুলো বলা আছে, যে হোয়াট কজেস আর্থকুইক, মানে আর্থকুইক কেন হয়। যে আমি যেটা বললাম, যে এই যে এখানে বলা আছে কনভার্টিং বাউন্ডারি, তার মানে যখন একটা প্লেট আর একটা প্লেটের উপর দিয়ে উঠতে চায়, একটা প্লেট আর একটা প্লেটের সঙ্গে ঘেঁষে যেতে চায়, এবং একটা প্লেট আর একটা প্লেট থেকে একটু দূরে চলে যেতে চায়। এখানে যে তিনটা দিয়ে আছে, যে কনভার্টিং বাউন্ডারি, আর একটা হচ্ছে ট্রান্সফর্মিং বাউন্ডারি, আর একটা হচ্ছে ডিভিকুয়েন্ট বাউন্ডারি। তো এই তিন কারণেই কিন্তু ভূমিকম্পটা তৈরি হয়। এই ছবি দিয়ে আর কি আমি জিনিসগুলো একটু বোঝাই যাচ্ছি। এরপরে যেটা এইখানে যে বলা হয়েছে, যে আহ, একটা আর একটার উপর উঠতে গেলে যে স্টেজ 1A, স্টেজ বি, তারপরে স্টেজ সি।
সিতে যে স্লিপ হয়ে যাচ্ছে একটার সঙ্গে থেকে আরেকটা দূরে চলে যায়, তখন আর্থকুইকের মাত্রাটা আরো বেশি হয়ে যায়। তো এই ফিগারেও কিন্তু সেই টাইপ অফ ফল্ট, কি কি ধরনের ফল্ট হতে পারে সেটা দেখানো আছে। তা আমি ভিতরে পড়তেছি না, এটা আপনারা একটু পড়বেন। পরে আরেকটা ক্লাসে, লাস্ট ক্লাসে এটা নিয়ে আরেকটু আলোচনা করবো, ঠিক আছে? কারণ আর যেহেতু জি এরপরে আর স্যার। দুইটা ক্লাস আছে। হুম। আর আমি এরই মধ্যে আগামী ক্লাসের আগেই আপনাদের প্রিপারেশন ম্যাটেরিয়ালসটা একটু পাঠাই দিব, ঠিক আছে? ওটা আমার খেয়ালই নাই। সেশনালের হ্যাঁ, জন্য। সেশনালের জন্য, সেশনাল তো এমনি লিখতেই থাকবেন, তারপরে প্রিপারেশন ম্যাটেরিয়ালস পরীক্ষার জন্য প্রস্তুতি প্লাস সেশনালে ওইগুলা লিখবেন মিডের মতো সেশনালটা আর কি কি। লিখবো স্যার? এই যে সেশনালটা কি লিখবো? এই যে আপনার ইচ্ছা মতো এই- লেকচার শিট থেকে আপনার লিখতে থাকবেন ইচ্ছা মতো, জি স্যার। ঠিক আছে? আপনার যেটা খুশি। এইখানে দেখেন একটা বলে আছে যে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। তো ইলাস্টিক রিবাউন্ড থিওরি এখানে কিন্তু একটা যে বলা হয়েছে যে ভূমিকম্প যখন সৃষ্টি হচ্ছে সেটা কিভাবে হতে পারে, স্লিপ হইলে কিভাবে যাবে। এই যে আর্টকুইক গুলা কিন্তু দেখাচ্ছে যে এখানে একটা আর্টকুইক হচ্ছে, এটা স্লিপ স্লিপ হয়ে আবার এ পয়েন্টের থেকে বি, বি থেকে সি, এইভাবে কিন্তু এটা দেখাই দিছে যে কেমন হচ্ছে। এটা একটু আপনারা একটু দেখলে পরে আর একটু ভালো বুঝবেন। আমি এবার আসি হচ্ছে ভূমিকম্প কত প্রকারের হয়। মেন কিন্তু ভূমিকম্প হচ্ছে দুইটা ওয়েভ হয়, ওয়েভ মানে তরঙ্গ। ওয়েভ হওয়ার কারণেই তো ঝাঁকুনিটা সৃষ্টি হয়। তো একটা হলো পি ওয়েভ আর একটা হলো এস ওয়েভ। পি মানে প্রাইমারি ওয়েভ আর এস হচ্ছে সেকেন্ডারি ওয়েভ। তো প্রাইমারি ওয়েভের যেই ভূমিকম্পটা, এতে কিন্তু ক্ষয়ক্ষতি কম হয়, স্ট্রাকচারের ক্ষতি হয় না। প্রাইমারি ওয়েভের ভূমিকম্পে স্ট্রাকচারের কোনোই ক্ষতি হয় না। সেকেন্ডারি ওয়েভ যখন চলে আসে তখনই স্ট্রাকচারের ক্ষতি সৃষ্টি হয়। কিন্তু প্রাইমারি ওয়েভটার পরবর্তীতে সেকেন্ডারি ওয়েভ সৃষ্টি হয়। হুম। তো কিছু কিছু জায়গায় দেখবেন যে আর্থকুইকের মাত্রা 10, কিন্তু স্ট্রাকচারের ক্ষতি হয় নাই। আবার কোন কোন নিউজে দেখবেন আর্থকুইকের মাত্রা 6.4, যেটা কিন্তু খুবই সমস্যা কম। হচ্ছে। এবার দেখবেন যে বাড়ি ঘর ভেঙে ধ্বংস হয়ে গেছে। তো এটার কিন্তু কেন? মেন কারণ সেখানে সেকেন্ডারি ওয়েভ তৈরি হয়েছে। প্রাইমারি ওয়েভটা কয়েক সেকেন্ড থাকার পরেই সেকেন্ডারি ওয়েভ। কিন্তু প্রাইমারি ওয়েভ যদি একটু লং টার্ম হয়ে যায়, টাইম যদি লংজিভিটি হয়, সেই ক্ষেত্রে সেকেন্ডারি ওয়েভটার মাত্রা অনেক কমে যায়, তখন কোনো জি স্যার। স্ট্রাকচারের ক্ষতি হয় না। তো এই কারণেই আমাদের এই ওয়েভ গুলো একটু শিখা, প্রাইমারি ওয়েভ সেকেন্ডারি ওয়েভ। এই প্রাইমারি ওয়েভ স্যার সেকেন্ডারি ওয়েভ স্যার, সেকেন্ডারি ওয়েভের জাপানে নাকি প্রতিদিন ভূমিকম্প হয় কয়েকটা, তো ওইখানে নাকি ভূমিকম্পের রিক্টার স্কেল অনেক হাই, মানে দেখা যায় বাংলাদেশে 6.87 হলে বলে যে ঢাকা শহরে অর্ধেক বিল্ডিং থাকবে না, ওখানে তো 8 উপরেও হয়, কিন্তু ওটা দেখছি ওইখানে হচ্ছে তো না। প্রাইমারি ওয়েভটা, ওখানে যেখানে ম্যাক্সিমাম টেন্ডেন্সিটি, সেখানে কিন্তু প্রাইমারি ওয়েভটা কন্টিনিউ হতেই থাকে। এর মধ্যে যখন সেকেন্ডারি ওয়েভ বা আরো আছে কিন্তু লাভ ওয়েভ এবং রিলেই ওয়েভ। এই যে রিলেই ওয়েভ যখন আসে তখন কিন্তু হুম। কোনো স্ট্রাকচারেরই আর থাকার সুযোগ নাই। এই রিলাই ওয়েভ হয়তো 100 বছর বা 1000 বছরে একবার সৃষ্টি হবে। রিলাই ওয়েভ, এই যে চতুর্থ নাম্বার যেটা, এই রিলাই ওয়েভটা এখানে কিন্তু এই ফিগারে দিয়ে আছে। যেমন এটা দেখেন, মানে প্রাইমারি ওয়েভ শুধু এইভাবে কোন একটা কিছু কিছু এইভাবে যদি আমরা ঝাঁকাই, তাহলে যেটা তৈরি হবে সেটা, এই ঝাঁকানোতে কোনো স্ট্রাকচারের কিছু নেই। সেকেন্ডারি ওয়েভ যখন আসবে তখন সেটা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি ভার্টিক্যালি দুই দিকে তখন দুই দেখবেন দিকেই সে মানে আপনি সাকিং করবে, আপনি ঝাঁকাবে। তো এই ক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারের ভালো রকম ক্ষতি হয়। এরপরে ক্ষতি করার ভয়ের সম্ভাবনা থাকে। লাভ ওয়েভ যেটা, লাভ ওয়েভটা কিভাবে হচ্ছে প্রাইমারি ওয়েভ, সেকেন্ডারি ওয়েভ এবং টারশিয়ারি, মানে একটা ডায়াগোনালি ওয়েভ। এই লাভ ওয়েভ হয়ে গেলে স্ট্রাকচারের কিন্তু দেখবেন যে কিছু স্ট্রাকচার আছে কায় থেকে পড়ে যাচ্ছে, এই সেকেন্ডারি ওয়েভ কিন্তু সেটা। সেকেন্ডারি ওয়েভে স্ট্রাকচার কিন্তু ভেঙে চুরে দুমড়ে মুচড়ে যাবে না। কি হবে, একদিকে কাত হয়ে গেছে বা ঢেলে যে যাবে। কোনো একদিকে বসে চলে যাচ্ছে, এইটা হবে সেকেন্ডারি ওয়েভ। আর লাভ ওয়েভ যখন হবে তখন দেখা যাচ্ছে যে একটা স্ট্রাকচার আছে, একদিকে মাথা ভেঙে পড়ছে, আরেকটা বিম ভেঙে পড়েছে, মানে এইভাবে এবড়ো থেবড়ো হয়ে ভাঙবে। হুম। আর যখন এই যে রিলাই ওয়েভ আসবে তখন কিন্তু স্ট্রাকচারের আর কোনো খবর থাকবে না, একেবারে সব গুড়াই মুচড়াই চলে যাবে। ভেঙে চলে গেল। হ্যাঁ, ভেঙে চলে যাবে। এবং এই রিলাই ওয়েভটা স্বাভাবিকভাবে হয় না, এটা খুবই রেয়ার কেস। রিলাই ওয়েভটা ওই দেখা যাচ্ছে যে সুনামি টাইপের, যেরকম যখন আমরা সমুদ্রে কোনো কিছু সৃষ্টি হয় ওটা কিন্তু ভূমিকম্প থেকে তৈরি হয়। সুনামি,
মানে মেনলি সুনামিটাই আর কি। ভূমিকম্প থেকে কিন্তু ওটার উৎপত্তি, মানে যখন এই রিলাইভ ওয়েভ টাইপের ভূমিকম্প সৃষ্টি হয় তখন কিন্তু পানিটা প্রচুর হাইটে, মানে সমুদ্র থেকে বা নদী থেকে বাইরের দিকে চলে আসবে। হুম। এটা হলো সেই রিলাইভ ওয়েভের ফাংশনটা। তো এটা যেমন খুব, মানে মেনলি প্রাইমারি ওয়েভ সবসময়, যেমন জাপানে যদি ধরি শতকরা 90 ভাগ আসবে প্রাইমারি ওয়েভ, তারপরে 7 ভাগ আসবে সেকেন্ডারি ওয়েভ, তারপরে 2 ভাগ আসবে হচ্ছে, 2.9 ভাগ হচ্ছে লাভ ওয়েভ, আর ওই যে 0.1 ভাগ ধরবো রিলাইভ ওয়েভ, জাপানের বিষয়টা। আর আমাদের বাংলাদেশে তো প্রাইমারি ওয়েভটা, এটা যেহেতু অনেক দূর ইপিসেন্টার থেকে আসে, প্রাইমারি ওয়েভটাই বেশি, এবং সেকেন্ডারি ওয়েভ। জি। বাংলাদেশে কিন্তু লাভ ওয়েভ হওয়ার সুযোগটা খুব কম। হুম। বাংলাদেশে লাভ ওয়েভ হওয়ার খুব কম, মানে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়েভে বেশি। তো প্রাইমারি ওয়েভে আসলে বিল্ডিং টিল্ডিং এর কিছুই হয় না, শুধু যে কাঁপাকাঁপিটা একটু বোঝা যায় যে হ্যাঁ, মনে হয় 5 সেকেন্ড 7 সেকেন্ড 2 সেকেন্ড ভূমিকম্প হয়ে গেছে, এটা অনুভব করা যাবে। যখন সেকেন্ডারি আসবে তখন দেখা যাচ্ছে কিছু কিছু বিল্ডিং এর মাত্রা যদি দেখা যাচ্ছে 7 বা 6.5 এর উপরে হয়ে যায়, কিছু লুজ, মানে যেগুলা খুবই দুর্বল স্ট্রাকচার, এইগুলো একটু ভেঙে চুরে বা বাঁকাতেরা হয়ে যাবে। হুম। আর এই জন্যই বাংলাদেশে মনে হয় এই নর্মাল মেটেরিয়ালস দিয়ে হ্যাঁ, বিল্ডিং তৈরি হয়। এটা না হলে 10 তলা বিল্ডিং ব্রিক চিপস দিয়ে হয়ে যাচ্ছে। এরপরে কি, জি ডিজাইনের বিষয়ে যদি আসি, ওই ডিজাইনের কথা মনে এর আগে কোন একটা ক্লাসে বলছিলাম যে, তো এর আগে মনে জি একটা জি ক্লাসে আলোচনা হইলো যে যেখানে আমরা যে রড দিই, তার যদি অর্ধেক রড দিয়েও করে তাও 20 বছরের কিছু হবে না। কারণ আমাদের জি স্যার। বাংলাদেশ তো মানে এতটা ঝুঁকিতে নাই। হ্যাঁ। কিন্তু এরপরেও যেহেতু অনেক আধুনিকায়ন চলে আসছে, বাংলাদেশে যেমন সিসমিক জোন ছিল 3টা, এখন সিসমিক জোন কিন্তু 4টা করা হয়েছে। এই দেন এইখানে একটা দেখেন ভূমিকম্পের একটা দিয়ে আসছে, ইকিউ, মানে আর্থকুইক এইখানে তৈরি হইলো। হুম। তো বডি ওয়েভ, মানে এটা হলো প্রাইমারি ওয়েভ যে সোজা উপরে চলে গেল, আর এই যে যেটা চলে আসছে স্ট্রাকচারের কাছে, কোনাকুনি। সেকেন্ডারি ওয়েভ, হ্যাঁ, যার জন্য যে এইভাবে হয়ে গেছে। হুম। ইনক্লাইন দিয়েছে আর কি। সেকেন্ডারি ওয়েটে যে এই বাঁকাতারা, মানে এটা যদি যারা ইটাপসে কোনো ডিজাইন করে থাকেন তারাও এই জিনিসটা বুঝতে পারবেন যে ইটাপসে দিয়ে ঝাঁকুনি দিলে ওই ঝাঁকুনিটা দেখায়। যাই হোক, তো এটা মূলত আপনাদের একটু মানে ধারণা আছেই, এই জিনিসটা একটু একটু দেখলেন যেন, এটা একটু আপগ্রেডেড যেহেতু। হুম। তো এটা দেখে একটু মোটামুটি ধারণা হইলো। আর এইখানে এই যে এইটা, তো আপনারা জানেন সিসমিক অফ আর্লি সিসমোগ্রাফ। তো এই সিসমোগ্রাফের মাধ্যমে এই যে ইসিজির মতো যে রেখাটা আসবে ভূমিকম্প হইলে, এইটা দেখে বোঝা যায় যে হ্যাঁ, ইন্টেন্সিটি কেমন ছিল বা কত সেকেন্ড পর্যন্ত। মাত্রা কেমন ছিল? এই গ্রাফটা মানে মাত্রাটা, এটা মূলত হুম। ভূমিকম্পের মাত্রাটা নির্ণয়ের জন্য। তো এই যে মাত্রা থেকে কিন্তু এখানে যে অনেকগুলা মাত্রা দিয়ে আছে, এইগুলা ক্যালকুলেশন ক্যালকুলেশন মানে যারা সিসমিক অ্যানালাইসিস করে, সিসমিক অ্যানালাইসিস ডাটা 50 বছর 100 বছর 1000 বছর আগের বিভিন্ন তথ্য থেকে ডাটাগুলো নিয়ে যারা করে, তারা কিন্তু মেনলি আসবে হচ্ছে সিসমিকটা টাইমের উপরে ডিপেন্ডেন্ট। কিন্তু সিসমিকটা হলো টাইমের উপর ডিপেন্ডেন্ট। যদি এমন হয় প্রাইমারি ওয়েবই 50 সেকেন্ড ধরে হয়েছে, তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। প্রাইমারি ওয়েবই হয়েছে হ্যাঁ। কিন্তু 50 সেকেন্ড, এবার কিন্তু অনেক স্ট্রাকচারের ক্ষতি হয়ে যাবে, মানে টাইমের সাথে অনেক বিষয় জড়িত, সিসমিকের বিশেষ করে। তার মানে টাইমের সাথে সাথে ক্ষতির হ্যাঁ, মাত্রাটা ইয়ে করে। টাইমের সাথে জি জি। ক্ষতির মাত্রাটা জড়িত। যেমন এইখানে দেখেন এই যে একটা মাঝের যেটা বিশাল ওয়েভ, বিশাল ওয়েভ আসছে, কিন্তু হ্যাঁ। এটা টাইম দেখেন জিরো থেকে, জিরো না, জিরোর পরে ধরলাম 0.1 থেকে শুরু করে মনে করেন যে কত 15 থেকে 16 সেকেন্ড স্থায়ী হয়েছে, 15 থেকে 16 সেকেন্ড। তো এইখানে কিন্তু মাত্রাটা ধরেন কত, মানে আমি এটা টেন্টেটিভ করে আসছি এখানে যেহেতু টোটালটা দেয়া নাই, এখানে মাত্রা কিন্তু 9-এর উপরে চলে যাচ্ছে। হুম। 9-এর উপরে মাত্রাটা, এর যে ক্ষয়ক্ষতি, কিন্তু এর উপরেরটা দেখেন যে এটার মাত্রা কিন্তু হরব 6 বা 6.5। এটা স্থায়িত্ব কত দেখেন, 10-এর থেকে শুরু করে 40, মানে এখানে প্রায় 30 সেকেন্ড চল্লিশ। স্থায়ী হয়েছে। এইখানে কিন্তু এর কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। যে 1940 সালে এটা হয়েছে কত, ভ্যালিতে এই আর্থকুইকটা হয়েছিল, ভ্যালিতে। উনিশশো জি চল্লিশ স্যার, সালে ভ্যালিতে। ভ্যালির এই আর্থকুইক। আর এটা 1971 সালে হয়েছে সান ফেমেডো আর্থকুইক। এটা হলো সান ফেমেডো। হুম। প্যাকোইমা।
মানে এই আর্থকুইকটা হচ্ছে 1971 সালে সান ফেমেডন। আর এই যে এই পাশে আরেকটা আছে 1991 সালে, এটাও কিন্তু খুবই কম, মানে ইন্টেন্সিটি একটু বেশি, কিন্তু আর্থকুইকের টাইমটা কম। টাইম যখনই কম হবে এর ক্ষয়ক্ষতি কিন্তু অনেক কম হবে। আর টাইম যখন বেশি হবে, স্থায়িত্ব যখন বেশি থাকবে, ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি থাকবে। হুম। আচ্ছা। তো মানে প্রাইমারি প্রাইমারি আর সেকেন্ডারি কি বেশি, মানে টাইমটা কোনটা বেশি থাকে না স্যার? না, প্রাইমারি টাইম, সেকেন্ডারি টাইম, এটা টাইমটা হচ্ছে যে আর্থকুইকটা কতক্ষণ ধরে স্থায়ী থাকছে সেটাই। এখন এর মধ্যে যে আর্থকুইকে প্রাইমারি ওয়েভটা দেখা যাচ্ছে যে 2 সেকেন্ডে শেষ, তাহলে তো সেখানে খালি মনে করেন একটা দুইটা ঝাঁকুনি বোঝা যাবে। এরপরে যদি জি জি জি। সেকেন্ডারি ওয়েভটা ওখানে সৃষ্টি হয়, তাহলে সেকেন্ডারি ওয়েভ হয়তো 2-3 সেকেন্ড বা 4 সেকেন্ড স্থায়ী হবে। তার মানে টোটাল হয়তো 5 থেকে 6 সেকেন্ড। তো 5 থেকে 6 সেকেন্ড হইলে সেই রকম স্ট্রাকচারের ক্ষতিটা হয়তো হবে না। কিন্তু দেখা যাচ্ছে প্রাইমারি ওয়েভে হলে 10 সেকেন্ড, তো এই ক্ষেত্রেও কিন্তু ক্ষতির সম্ভাবনা নাই। কিন্তু দেখা যাচ্ছে প্রাইমারি ওয়েভ 2 সেকেন্ড হয়ে সেকেন্ডারি ওয়েভ থাকলো 10 সেকেন্ড বা 12 সেকেন্ড, তাহলে কিন্তু তখন একটা স্ট্রাকচার বা ছোটখাটো কোনো স্থাপনা কিছু একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। হুম। হুম। মানে এবার কথা কি এবার বুঝতে পারছেন? মেনলি হলো জি স্যার। ভূমিকম্পের স্থায়িত্ব কালটা যদি বেশি হয়, সেটা যদি প্রাইমারি ওয়েভও হয় তাও ক্ষতির সম্ভাবনা থাকে। স্থায়িত্ব বুঝছি। কাল যত বাড়বে ক্ষতির সম্ভাবনা তত বাড়বে। হুম। বাড়বে, সেটা প্রাইমারি হোক আর সেকেন্ডারি হোক। হ্যাঁ, তবে প্রাইমারিতে ক্ষতির সম্ভাবনা খুবই কম। এটা হচ্ছে আর একটা কম। বিষয়, প্রাইমারিতে ক্ষতির সম্ভাবনা হ্যাঁ, খুব কম। mainly। হুম। আর যখনই কোনো একটা ভূমিকম্পর টাইমটা বাড়বে, তখনই সেটা প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যায়ে যাবে। হুম। রাইট রাইট না স্যার। হলে প্রাইমারিটা স্থায়ী হইলেও সর্বোচ্চ 5-7-10 সেকেন্ড, 1 মিনিট বা 30 সেকেন্ড 40 সেকেন্ড প্রাইমারি ওয়েভ এত সময় থাকবে না। এটা হচ্ছে একটা বিষয়। তো এইখানে দেখেন যে একটা ছবিতে দেওয়া হয়েছে বেসিক টার্মিনোলজি। হুম। তো বেসিক টার্মিনোলজি মানে এইখানে দেখেন, এই যে এখানে একটা দুইটা প্লেটের মাঝে সংঘর্ষের কারণে ফোকাস পয়েন্ট, ফোকাসটা মানে কিন্তু যেখানে ভূমিকম্পটা তৈরি হয়, এই যে ভূমিকম্পটা তৈরি হচ্ছে এটা মনে করেন যে ইপিসেন্টার মানে যেখানে ভূমিকম্প তৈরি হয়েছে ঠিক ওই বরাবর আমরা চলে আসব পৃথিবীর ক্রেস্টে। এই ক্রেস্টে এসে মূলত এই ক্রেস্ট যেটা হচ্ছে 40 কিলোমিটার, 5 থেকে 40 কিলোমিটার, এই প্লেটটারই কিন্তু মুভ হচ্ছে 5 থেকে 40 কিলোমিটার। এটা কিন্তু সলিড। এর মধ্যে কি কি আছে? মাটি, বালি, পাথর, পানি, এই সব কিছু কম্বিনেশন। 5 থেকে 40 কিলোমিটার ক্রেস্টের থিকনেস, এইটা কিন্তু এই তিনটা সাবস্টেন্স আরো অন্যান্য খনিজ উপাদান যা যা আছে, যত আমরা মিনারেলস খনিজ যা পাচ্ছি, সবই কিন্তু এই 5 থেকে 40 কিলোমিটারের মধ্যে। আমরা যে খাবার পানি পাচ্ছি সেটাও এর মধ্যে, তেল গ্যাস সব কিন্তু এই সারফেসের মধ্যে, ক্রেস্টের মধ্যে। ক্রেস্টের থেকে যখনই আমরা মেন্টালে চলে যাচ্ছি, মেন্টালে কিন্তু কোনো প্লেট নাই, মেন্টালটা কিন্তু টোটাল লিকুইড, মেন্টালটা হলো টোটাল লিকুইড। সুতরাং ওইখানে কিন্তু ভূমিকম্প তৈরি হবে না। ঠিক আছে, তাহলে জি ভূমিকম্প জি জি। তৈরি হবে কিন্তু ক্রেস্টেই। কিন্তু এই ক্রেস্টের টেস্ট। হচ্ছে কোথায়, যেখানে 5 কিলোমিটার আছে এই সব জায়গায় যদি প্লেট না থাকে, যে দুইটা যে প্লেটের যে ভাগগুলা করা হয়েছে, এই ভাগগুলা একটা প্লেট আর একটা প্লেটের উপরে যখন উঠছে বা স্লাইড হইতে চাচ্ছে বা ঘষা লাগছে, তখনই ওইখানে ভূমিকম্প সৃষ্টি হচ্ছে, এবং ওই ভূমিকম্পটা পৃথিবীর পৃষ্ঠে চলে এসে সেটা হলো এপিসেন্টার হচ্ছে। ফোকাস থেকে এপিসেন্টার, এপিসেন্টার থেকে অনেক দূর পর্যন্ত এই ইন্টেন্সিটিটা চলে যায়। ইন্টেন্সিটি, বিস্তৃত এপিসেন্টার বিস্তৃত। ডিস্টেন্স, প্লেস অফ ইন্টারেস্ট। হুম। যাক, তাহলে এইখান থেকে আমাদের সব- আচ্ছা, ভিতরে তো পড়তেছি না, যাই হোক কতটা তো আর কি বলতে পারছি না, একটু আপনারা পড়েন, তারপর ওইদিকে দেখবো না। লাস্ট ক্লাসে আপনারা একটু পড়লে পারে, পড়ার পরে যদি একটু বলেন তাহলে সেই জায়গায় আমি একটু পড়লাম, তাহলে আর একটু যতটুকু আর কি বুঝাইতে পারি। হ্যাঁ। তো এমনি তো মোটামুটি একটু ধারণা পাওয়া যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, আর এই নোটটা রাখলে পারেও মোটামুটি আর একটু বুঝতে পারবেন। যাক, এই যে এখানে যে বিষয়টা আর কি বলা হয়েছে, যে যেখানে ইপিসেন্টার, ফোকাসের থেকে ইপিসেন্টারের ওখানে ক্ষয়ক্ষতির মাত্রাটা খুব বেশি হবে, কারণ হলো ওইখানে সরাসরি
চলে আসছে। তো এই যে সেই কারণে একটা বাতি দেওয়া হয়েছে, বাতির পাশে যে বইটা আছে এটাতে কিন্তু আলো বেশি, তার দূরে যে বইটা দেওয়া আছে এটা কিন্তু আলো আরো কম, তার দূরে এখানে কিন্তু দেখা যাচ্ছে আর বোঝাই যাচ্ছে না পড়া। অন্ধকার। হ্যাঁ, অন্ধকার। তো এই ঠিক সেম এই জিনিসটাই আর কি ভূমিকম্পের ক্ষেত্রে বুঝেছে, যখন আমার ইপিসেন্টার থেকে যত দূরে যাব এই ইন্টেন্সিটিটা তত কম হবে, ক্ষয়ক্ষতির মাত্রাটাও তত কম হবে। এই জিনিসটা দিয়ে আর কি এখানে হ্যাঁ, বুঝাইছে। হুম। মানে এই লাইটটা দিয়ে স্যার বুঝাইছে। হ্যাঁ, যে এখানে লাইট আমি জ্বালাইলাম মানে এখানে ভূমিকম্পটা তৈরি হইলো, তাহলে এর ইন্টেন্সিটি কত দূর পর্যন্ত কিভাবে যেতে পারে। হ্যাঁ, এই যাক, এটা তো বাচ্চাদের বোঝানোর মতো জিনিস, যাই হোক, খুবই একেবারে। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এখানে আমি এই যে আরেকটা যেটা দিয়েছি এখানে এটা যোগ করে দিয়েছি, আমাদের বাংলাদেশে আগে ছিল আর্থকুইকের 3টা জোন, এখন কিন্তু বাংলাদেশে আর্থকুইকের 4টা জোন হিসেবে ডিজাইন করা হয়। ডিজাইন মানে আমরা যখন বিল্ডিং বা কোনো স্ট্রাকচার ডিজাইন করি তখন আমাদের জোন, যেই আর্থকুইক জোন কম্পেয়ার করতে হয় সেটা। তো এইখানে দেখেন জোন 4টা হলো সবচাইতে রিক্স। হুম। জোন 4 তাহলে এটা হলো সবচাইতে রিক্স জামালপুর। জোন। সিলেট এখানে এরিয়া। আছে জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হ্যাঁ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, হ্যাঁ, এই এলাকাটা হলো সবচাইতে রিস্ক জোন। কেন ইন্ডিয়ার রিক্স কোন স্যার? স্যার? কেন যে রিক্স স্যার? কেন তার মানে রিক্স? না, এখন এই দিকে এই এই অঞ্চলে কি আছে? ভারত না? এটা তো ভারত। ইন্ডিয়ার এটা তো ওইদিকে বর্ডার প্লেট এলাকা এরিয়া স্যার, আছে, ইন্ডিয়া। প্লেটের হুম, ইন্ডিয়া তো এই আমাদের তিন দিকে ইন্ডিয়া। ইন্ডিয়া, হ্যাঁ, এইদিকে ভারত আছে, তার হ্যাঁ। মানে ভারতের পাশটাই কিন্তু সবচাইতে বেশি রিস্ক জোন থাকবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, বললাম যে স্যার একটা প্লেট যেটা, স্যার একটু আগেই তো আলোচনা করলেন যে হ্যাঁ, ভারত, মালদ্বীপ ভারত দিয়ে এরা নেপাল দিয়ে একটা প্লেট গেছে, নেপাল। তাহলে ওই ভারত জি জি। নেপালের পাশ দিয়ে কিন্তু রিস্ক জোনটা সবচাইতে বেশি হবে, এটা স্বাভাবিক। আর আমাদের এই জোনটা কিন্তু করা হচ্ছে, এটা কিন্তু বুয়েটের থেকে আর কি, বুয়েটের টিচারদের রিসার্চ থেকে এই জোনটা আনা। এটা গত 100 200 300 বছরের বা আরো আগের বাংলাদেশের কি রেকর্ড আছে, কোন অঞ্চলে কত মাত্রায় ভূমিকম্প হয়েছে, কিভাবে হয়েছে, কোন স্ট্রাকচার ফেল হয়েছে, এই সবগুলাকে অ্যানালাইসিস করার পরে কিন্তু এই জোনটা ভাগ করছে বুয়েটের টিচাররা। এখন বাংলাদেশে মূলত বুয়েটের যে টিচার আছে আর্থকুইকের জন্য হচ্ছে আনসারুল স্যার, সেই মূলত তারই কিন্তু এই জোনটা ভাগ করা। হুম। তা এইদিকে আর এই পাশে দেখেন আমাদের এই যে ইন্ডিয়া, এইদিকেও কিন্তু ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়া তো অনেক দূর দিয়ে গেছে। তো ইন্ডিয়ার যে প্লেটটা গেছে সেই প্লেটটা হচ্ছে এই যে নর্থ এবং ইস্টের দিকে। হ্যাঁ, নর্থ এবং ইস্টের দিক দিয়েই মানে এই জোনটা গেছে। ঠিক সেইভাবে দেখেন এই যে আমাদের যদি বলি ভারত, নেপাল কোন দিকে? নেপাল তো উত্তর দিকে। নেপালটা কোন দিকে বলেন? নেপাল তো ভারত দিয়ে উত্তর দিকে, এই যে হ্যাঁ, রাজশাহী সোজা। রাজশাহী, রংপুর, দিনাজপুর, রাজশাহী কোন দিকে যাচ্ছে? উত্তর কর্নারে দিকে, কর্নারে একবারে কর্নার। নওগাঁর ওইদিকে। এই যে তা- এই যে রাজশাহী। রাজশাহী। হ্যাঁ। তার মানে ইন্ডিয়া এইদিকে হ্যাঁ। নেপাল। না, না না নেপাল না না উত্তর না দিকে, রাজশাহী সোজা। আরো আপনি যান দিনাজপুর রংপুর ওইদিকে ওইটার পিছনে। হ্যাঁ, এইটা বলেন, সোজা। ঠিক আছে, এইদিকে হবে, এইদিকে হবে, তাই তো? হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ পিছন সাইড। উত্তরের দিকে, আমাদের হ্যাঁ বাংলাদেশের উত্তরের এই যে দিকে, উত্তরের যার দিকে। জন্য এই যে পঞ্চগড়ের পিছনে, পঞ্চগড় থেকে হ্যাঁ ওইখানে বোধহয় 30 কিলোমিটারের মতো আছে, 30 35 কিলোমিটার, তারপরে নেপাল। আচ্ছা, তো এইখানেও দেখেন যদি আমি আসি, এই দেখেন এইখানে হলো জোন 4, তারপরে জোন 3 যেটা হিসাব করছে সেটা কিন্তু এই যে হুম, পঞ্চগড়ের কাছাকাছি আর কি চলে গেছে, হ্যাঁ পঞ্চগড়টাকে হয়তো একটু বাদে পড়ছে। তো এইদিকে আর কি হ্যাঁ জোন 2 3 আসছে, থ্রিও কিন্তু রিক্স জোনের মধ্যে, জোন 2টা একটু কম রিক্স। সেক্ষেত্রে এই মাথায় একটু ঢাকা বাদ আছে। ঢাকায় ঢাকায় রিস্ক কম। না না, ঢাকা তো অবশ্যই রিক্স কম না, ঢাকা জোন 2-র মধ্যে গেছে, কিন্তু টুর টুর মধ্যে মধ্যে গেছি গেলেও স্যার। ঢাকার আর কি পুরান ঢাকার যে স্ট্রাকচার গুলা সেগুলা রিক্স খুব বেশি, এই জন্য ঢাকাকে বলা হয় রিক্স বেশি। হুম। এটা তো আর জোন 1-এর মধ্যে যেটা ভূমিকম্পের এর দিক দিয়ে ওটার কম, ওয়ান কি আরো বেশি স্যার ভূমিকম্পের রিস্ক? দিক দিয়ে। না স্যার না, ওয়ান আমরা মানে হলো অনেক সবচেয়ে নিরাপদ, নিরাপদে আছি। জোন 1 স্যার হচ্ছে আমরা, অনেক নিরাপদ। হ্যাঁ, জি স্যার, চুয়াডাঙ্গা, যশোর, হ্যাঁ, খুলনা, এই খুলনা, কুষ্টিয়াও আসছে, বাগেরহাট। সাতক্ষীরা কুষ্টিয়ার সাতক্ষীরা হ্যাঁ। মোটামুটি কিছু অংশ। হুম। যাক, এটা ওয়ানের মধ্যে থেকে, পড়েছে কিছু অংশ, হ্যাঁ টুর মধ্যে পড়েছে। হ্যাঁ, তো এইটা দেখে একটু বোঝা যাবে যে হ্যাঁ কতটুকু ভূমিকম্প এর হচ্ছে মাত্রার মধ্যে একটু কমে আসি বা বেশিতে আসি। হুম।
তো এই জন্য আমি এই ম্যাপটা আর কি আপনাদের এখানে দিয়ে দিছি। এই ম্যাপটা আর কি 2024 সালের আপডেটেড ম্যাপ। হুম। এই যে 2020 স্যার এই সালের মিটিং আর বিএনপিসিতে আমাদের আর কি। 7 মিনিট রিমাইনিং আছে স্যার, এরপরে কি আর কন্টিনিউ হবে কিনা? না, এরপরে আর কন্টিনিউ করবেন, এই জন্য শেষ হয়ে গেলে শেষ করবো। হ্যাঁ। আর আগামী ক্লাসে, আর এইখানে দেখেন না যে বিএনপিসি তে কিছু যেই পার্ট আছে সেগুলো আর কি এখানে দিয়ে দিছি। আম, যন্ত্রের কোএফিসিয়েন্ট গুলো তো ওখানে লেখাই আছে কত কত। হুম। আর ডেড লোড লাইভ লোড কিভাবে ধরতে হয়, যদিও এটা ওটার কোনো পার্ট না, তারপর আমি এই পেজটা আর কি এখানে দিয়ে দিছি যে আমরা যে হুম। ডিজাইনের ক্ষেত্রে কত কত লোড ধরি, ডেড লোড কত ধরি, লাইভ লোড কত। ডেড লোডের ক্ষেত্রে যেমন হচ্ছে এই যে প্যারাপেট ওয়ালে কত ধরবো, ফ্লোর ফিনিশ, লাইভ লোডে কত ধরি, এগুলো আগের মতোই আছে, কিছু কম বেশি আর কি করছে। আচ্ছা, এরপরে আবার এই যে ভূমিকম্পে আসি। এইখানে দেখেন অনেকগুলা, এখানে শুধু এখন পরবর্তীতে অনেকগুলা উদাহরণ দিয়ে আছে। হুম। যে আর্থকুয়েকের মাত্রা 5-এর কম হইলে কোন কোন জায়গায়, এটা হচ্ছে বিভিন্ন রেকর্ড আর কি দিছে। এই যে সাম পাস্ট ওইটা আর্থকুয়েক, অতীতের ইন্ডিয়ারটা, যে এটা তো আর্থকুয়েক গুলা ইন্ডিয়ার। হয়েছে সেগুলো এখানে দেখাইছে। এই যে এটা 5-এর কম আর্থকুয়েক ডেটার কোন কোন মাত্রা। অঞ্চলে। হ্যাঁ। তারপরে 5 থেকে 6-এর মধ্যে, 6 থেকে 7-এর মধ্যে, 7 থেকে 8-এর মধ্যে এবং 8-এর উপরে, যে এই যে এইসব জায়গা মানে কোন কোন জায়গায় এই আর্থকুয়েক গুলা হয়েছে সেটা দেখাইছে এই ম্যাপটার পার্সপেক্টিভে। হ্যাঁ। এই ম্যাপের, এই ম্যাপে দেখেন এই যে এটা হলো একটা প্লেট, এই লাল দাগটা একটা প্লেট। হ্যাঁ। তো জি এই স্যার। লাল দাগ প্লেট হওয়ার কারণে দেখেন এইখানে হচ্ছে কত 8 মাত্রায় হয়েছে, এইখানে 8 জি, মাত্রায় এটা হয়েছে। 8। তার মানে এই দেখেন এই যে বেশি ভূমিকম্প যেটা হয়েছে খুব অতিরিক্ত মাত্রায়, সেটা কিন্তু এই লাল দাগের আশপাশ দিয়ে গেছে। এই যে লাল দাগের আশপাশ দিয়ে যে খুব বেশি ভূমিকম্প গেছে। আবার এইদিকেও আসছে কিছু, এইদিকেও আসছে, কারণ এই পাশে আবার প্লেট যেটা গেছে সেই প্লেটের কারণে নিচের দিকেও কিছু ভূমিকম্প আসছে। হ্যাঁ ফয়সাল, পনেরো দুইটায় আসো, পনেরো দুইটায়। আচ্ছা, তবে এখানে আরো অনেক রেকর্ড আছে। হ্যাঁ। তাহলে দেড়টায় আসো, এইগুলা দেড়টায়। একটু আপনারা দেখেন, দেখে মানে একটু বোঝা যায়। এই যে এখানে যে ইউএস কিছু বাংলা। ফেইলুর কিভাবে হয়েছে, কিছু কিছু স্ট্রাকচার কিভাবে ফেল হয়েছে সেগুলা দেখানো না ও হয়েছে। শুরু হয়তো আড়াইটায়, একটু আর আসো, দেড়টায় আমি আসো, মূলত অসুবিধা নেই। আমি মূলত এই লেকচার হয়তো বা শিটটা বৌদি ওরা হচ্ছে সবাই যাবে, ছেলে মেয়ে আমার সব যাবে। মাস্টার্স এর লেকচার শিট। হ্যাঁ। আমার মাস্টার্সে আর্থকুইক সাবজেক্ট ছিল, একটু আলু সেই হয়ে যায় না, পাস সাবজেক্টের লেকচার মাত্র পাস। শিটটা এটা তুমি আর কি দেড়টায় আমি আসো, দেড়টায় আপনাদেরকে আসো, আর কি করে কয়েকটা দিছি দেখতে যে পারবে, ঠিক আছে। যেহেতু আর্থকুইক আমরা রেডি আছেই, যাই। ওকে ওকে। এটা আপনাদের একটু এই হয়ে যাক। হ্যাঁ। কাল তো রবিবার তো। ওরে বাবা, এর এই যে বুঝাইতে হবে আগে। এইখানে দেখেন যে আরেকটা জিনিস এখানে বুঝাইছে, এটাও যদি বলবো যে বাচ্চাদের মতোই আর কি জিনিসটা, যে আচ্ছা এখানে আর ছোট্ট একটা জিনিস বলে শেষ করে দিই। সেটা হলো যেমন পৃথিবীর এখন সবচাইতে বড় টাওয়ার বলা হয় কোনটা, বুর্জ খলিফা, তাই তো? তো হ্যাঁ। বুর্জ খলিফা। এখন বুর্জ খলিফার উপরে কিছু আছে কিনা জানেন কিনা এই বিষয়ে? হ্যাঁ, লোহার একটা আছে তো, মানে টপে। হেভি ওয়েট, হেভি মাস ওখানে দিয়ে আছে একটা, কেন দিয়ে আছে সেই সেইটা কিন্তু এখানে আসছে। যেমন দেখেন এটা হচ্ছে কি একটাই ঝুলন্ত অবস্থায়। ঝুলন্ত হোক যেটাই হোক, আমার বিল্ডিংটা আছে, মনে করেন এখান থেকে এটাকে উল্টাই দিলেই কিন্তু সেটা বিল্ডিং এর মতো হয়ে গেল। হুম। তো এই যে যেমন এটা হলো একতলা একটা বিল্ডিং, 3 তলা একটা বিল্ডিং, তাহলে ক্ষতির মাত্রাটা কিন্তু উঁচু যেটা বেশি সেটাইতেই হবে। ঠিক আছে হুম না? হুম হুম। এখন কথা হলো উঁচু আছে, আমি যদি এর মাথার উপরে বড় একটা লোড চাপাই দিই, এবার কিন্তু স্টাবল বেশি হয়ে যাবে। হুম। কথা বলছেন, এর মাথায় যদি আমি একটা কিন্তু লোড তাহলে তো চাপাই আপনার দিই। ডিজাইন ডিজাইন তো আবার চেঞ্জ হয়ে যাবে, উপরে একটা লোড চাপাইলে তার মানে তো ওটার জন্য ডিজাইনের আবার এক্সট্রা। ফাউন্ডেশনে হ্যাঁ, ফাউন্ডেশনে সেটা বা তো হবেই, স্ট্রাকচারে করতে হবে। এটা তো হবে, ওই লোডটা ধরে রাখার মতো তো সেই স্ট্রাকচারের অ্যাবিলিটি থাকতে হবে। হ্যাঁ। তো হ্যাঁ, এইটাই মানে এই প্রথম জন্য এই দিকে। জিনিসটা এইখানে ওই জিনিসটা আর কি বোঝানো যে আমরা যখন হেভি টাওয়ার টাইপের কোনো কিছু নির্মাণ করব, সেই ক্ষেত্রে আমি টাওয়ারটা করে ছেড়ে দিলাম তাহলে তো হবে না, ওর কিছু মেকানিজম চেঞ্জ করতে হবে। সেরকম যদি কোনো উঁচু কিছু করা হয় তাহলে তার উপরে কিন্তু হেভি ওয়েট দিতে হয়, হেভি মাস কিছু একটা দিয়ে রাখতে হবে যেন ওটা স্টেবল কন্ডিশনে থাকে। এটা আর কি এখানে বোঝানোর জন্য এটাই করা হয়েছে। আর এই যে একটা জিনিস, আমাদের বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই জিনিসটা থাকে, নিচতলায় ফাঁকা রাখা হয় কি পার্কিং এর জন্য, উপরের থেকে হুম। স্ট্রাকচার শুরু হয়, ঠিক আছে না? তো এই ক্ষেত্রে জি কিন্তু স্যার। বিশাল একটা ব্যাপার। এই ক্ষেত্রে আমরা কি করি যে কলামের সাইজ দেখা যাচ্ছে যে একই থাকে, তাই থাকে না?
কিন্তু তা না, এই ক্ষেত্রে কিন্তু কলামের সাইজ নিচে অনেক বড় হবে। এটা ওই বিএনবিসি 2020-তে আর কি সব উল্লেখ করে দেওয়া আছে। যদি আমরা ফ্রি কলাম রাখি, তাহলে ফ্রি কলামের সাইজ কিন্তু মিনিমাম 1.5 গুণ হতেই হবে। আমি উপরে যেটা দিচ্ছি এরিয়া, তার 1.5 গুণ মিনিমাম হইতে হবে, তার থেকে বেশি দেয়া লাগবে। হুম, এই জিনিসটা। আর এই ফ্রি কলাম থাকলে পারে কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে ওর এফেক্ট খুব বেশি হবে। হুম। তা সিঙ্গাপুরে তো তাহলে এফেক্ট বেশি হবে, কিন্তু সিঙ্গাপুর বোধহয় সেফ জোন। সিঙ্গাপুর হয়তো বা, আমি বলতে পারছি না, আমি তো এতটা রিসার্চ টিসার্চ করি নাই তো কোন জায়গায় কেমন কি। হ্যাঁ, দেখ, এই যে এখানে অনেকগুলো আর কি ফেইলোর দেয়া আছে, হুম। এটা একটু দেখেন, দেখে চেষ্টা করেন বোঝার। হুম। এই যে এখানে আমি যে কথাটা বললাম যে বড় একটা টাওয়ার নির্মাণ করলাম, তার মাথার উপরে কোনো একটা লোড দিব, বা টাওয়ারের পাশ থেকে কোনো একটা মানে সাপোর্টিং রাখবো, মানে এইখানে সেই জিনিসটার আর কি বিস্তারিত আর কি ছবির মাধ্যমে দিয়ে আছে। হুম। আচ্ছা যাক, এখনই যেমন মনে ওই হয় যে কেটে যাবে। টুইন টাওয়ারও তো নিচে অনেক বড়, উপরে যাইতে যাইতে একবার ছোট হয়ে গেছে, হ্যাঁ এখানেও সেম। মানে বড় হইতেই হবে। একটা আমি দেখা যাচ্ছে যে একটাই সিলিন্ডারের মতো তুলে নিয়ে চলে গেলাম, তাহলে থাকবে না। মানে এই জিনিসটা একটা মেকানিজম, এবং এইভাবে নিয়ে যাওয়ার পর উপরে একটা লোডও দিয়ে দিতে হবে, তাহলে সব দিকে স্টেবল হয়ে গেল সে। ব্যালেন্স ঠিক রাখার জন্য। ব্যালেন্স ঠিক রাখার জন্য, হ্যাঁ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার বলেন। স্যার নর্মালি স্যার যে বিল্ডিং গুলাতে যখন ভূমিকম্প হয় আমরা যেটা হ্যাঁ। ফিল করি যে বিল্ডিং গুলা কাঁপে। স্যার এখানে আমার আমার একটা কোশ্চেন, এটা বেসিক জাস্ট একটা হুম। জানার জন্য আর কি। হ্যাঁ। ভিতরে যে রেইনফোর্সমেন্ট গুলা থাকে আর কনক্রিটটা যে থাকে স্যার, এখানে কি হুম। কোনো স্যার ডিসকানেক্ট হয় না কি হয় এখানে মূলত? না, কারণ আমাদের যে ব্রিজ গুলো হয়, ব্রিজে কিন্তু ফ্লেক্সিবল রাখার জন্য একটা ইয়ে থাকে কিংবা ফ্লেক্সিবল না, ব্রিজ আর্থে যে কিন্তু সব হয় মানে আলাদা আলাদা স্প্যান। হুম। মানে সিম্পলি সাপোর্টেড স্প্যান, প্রত্যেকটাই আচ্ছা সিম্পলি সাপোর্টেড।